আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই বেশ ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আয়োজিত এনআইজিসি হোম কলেজের আজকের ইউটিউব ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থী, সবসময় আমরা সুন্দর শব্দ কিংবা সুন্দর বাক্য দিয়ে কথা বলবো, সদা হাস্য মুখে কথা বলবো, সবার মন জয় করে চলবো, এই হোক আমাদের প্রত্যয়। শিক্ষার্থী, আমরা তোমাদের বিগত এই ইউটিউবের হিসাব বিজ্ঞান বিষয়ে 5টি ক্লাস আপলোড করেছি এবং এই 5টি ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একদম শুরু থেকে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে আসছি, যে ক্লাসগুলো বিজ্ঞান বিভাগ কিংবা ব্যবসা শিক্ষা বিভাগ যে কোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তো আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস এবং এই ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাব সেই বিষয়টি নিয়ে, এবং যার উপর আমরা 4র্থ এবং 5ম ক্লাসে আমরা কিছু বিষয় আলোচনা করেছি। আমরা আজকে এই বিষয়টির উপর একটু বিশদ আলোচনা করব। তো সেই ক্লাস শুরুর পূর্ব মুহূর্তে আমি আবার একটু বলে নিচ্ছি, যদি এই ক্লাস সংক্রান্ত কোনো বিষয় তোমার জানার থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, তোমরা আমাদের মোবাইল নাম্বার বা ফেসবুক দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বার বা ফেসবুক কিংবা মেসেঞ্জারে আমাদের নক করেও জানতে পারবে। তো যাই হোক, আজকের এই ক্লাসটি দেখাকালীন সময়ের মধ্যে তোমরা অবশ্যই খাতা নিয়ে একটু বসে যাও এবং খাতা নিয়ে বসে আমার সাথে সাথে এই প্রভাবগুলোকে তোমরাও খাতায় আপ টু ডেট করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা এই বিষয়ের উপর চমৎকারভাবে তোমাদের জ্ঞান অর্জিত হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। তো শিক্ষার্থী, প্রথমেই আমি তোমাদেরকে বেশ কিছু লেনদেন দেখাচ্ছি, যে লেনদেনগুলো আমরা এক নজর একটু দেখে নিই। এবং আজকে আমরা 9টি লেনদেন নিয়ে হাজির হয়েছি, যে 9টি লেনদেনের উপর আমরা তোমাদের হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা জানি যে হিসাব সমীকরণ মানে হচ্ছে আমাদের সম্পদ ইজিক্যাল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ ইজিক্যাল টু এল প্লাস ওই। সেই বিষয়ে আমরা আজকে যে 9টি লেনদেন আলোচনা করব, তার মধ্যে প্রথমটি হচ্ছে বাকিতে সাপ্লাইজ ক্রয়। তাহলে আমরা সাপ্লাইজ মানে হচ্ছে আমাদের কি ক্যালকুলেটর, তারপর হচ্ছে দেয়াল ঘড়ি, স্টাপলার মেশিন, পাঞ্জি মেশিন, যেগুলো আমরা একটু দীর্ঘদিন ইউজ করব, সেই জিনিসগুলো আমরা কিনেছি, এগুলো আমাদের। এবং বাকিতে দ্বিতীয়ত হচ্ছে নগদে মণিহারি ক্রয়। মণিহারি মানে হচ্ছে কলম, পেন্সিল, রাবার, স্কেল, ছোট বিষয় যেগুলো সাধারণত 1 বছরের মধ্যেই ব্যবহার হয়ে ওঠে, এই বিষয়টি আমরা কিনেছি নগদে। 3 নম্বর রয়েছে চেকে কম্পিউটার ক্রয়। কম্পিউটার বা আমাদের ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, এই জাতীয় বা এসি, ফ্রিজ, এগুলো আমরা সাধারণত অফিসে ইউজ করি, এগুলোকে আমরা বলে থাকি অফিস সরঞ্জাম। তো সেই অফিস সরঞ্জাম কিনেছি আমরা চেকের মাধ্যমে। 4 নম্বর রয়েছে বিজ্ঞাপন খরচ পরিশোধ চেকে। আমরা বিজ্ঞাপন খরচ পরিশোধ করেছি চেকে 50,000 টাকা। এই ক্ষেত্রে এই লেনদেনের সাথে আমরা আমাদেরকে আরেকটি লেনদেন আলোচনা করব সম্পর্কযুক্ত, যে বিজ্ঞাপনের 5/2 অংশ বিলম্বিত, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 6 নম্বর রয়েছে মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আমরা যদি মালিকের কোনো খরচ পরিশোধ করি সেটা হচ্ছে উত্তোলন। 7 নম্বর রয়েছে আয়কর প্রদান। এটিও মালিকের নিজস্ব খরচ, কারণ আয়কর ধার্য হয় মালিকের উপর, সেক্ষেত্রে আয়কর প্রদানটা হচ্ছে উত্তোলন। 8 নম্বর রয়েছে আমরা ভ্যাট প্রদান। পণ্য ক্রয় করার সময় আমরা ভ্যাট দিয়েছি, এটা আমাদের জন্য সম্পদ, অন্যদিকে ভ্যাট প্রাপ্তি হলে আমাদের জন্য দায়। তো আমরা চলো একটু করে আলোচনা করি। প্রথমে যে এন্ট্রিটি রয়েছিল সেটি ছিল বাকিতে সাপ্লাইজ ক্রয়। তো আমরা বলেছিলাম যে সাপ্লাইজ মানে হচ্ছে একটু বেশি সময় ইউজ করব, 1 বছরের বেশি, সেই উদ্দেশ্যে আমরা ক্রয় করে থাকি। যেহেতু আমরা 1 বছরে একটু বেশি সময়ের জন্য ব্যবহার করব বলে আমরা এই উদ্দেশ্যে ক্রয় করে থাকি, তাই আমাদের এই সাপ্লাইজ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমাদের জন্য সম্পদ বৃদ্ধি পাওয়া। আর সম্পদ বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণের যে উপাদানটি প্রভাবিত হবে সেটি হচ্ছে এ বৃদ্ধি। অন্যদিকে এই সাপ্লাইজ আমরা বাকিতে ক্রয় করেছি, তার মানে আমরা টাকা পরিশোধ করিনি, করব। এই টাকা পরিশোধ যে করব, এটা হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। সেই প্রদেয় হিসাব মানে পাওনাদারের সমতুল্য। এই প্রদেয় হিসাব দেখবেন আমাদের দায় বৃদ্ধি পাওয়া, আর দায় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমাদের জন্য এল বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে এই আলোচনার ক্লাসটি দেখার সাথে সাথে তোমরা এই বিষয়গুলো খাতায় লিখে ফেলো, তাহলে তোমাদের বেশ ভালো মনে থাকবে। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় লেনদেন, নগদে মণিহারি ক্রয়।
মনিহারি মানে কলম, পেন্সিল, রাবার, স্কেল, তারপরে স্টাপলার পিন এই জাতীয়, বা ক্যালকুলেটর ব্যাটারি বা দেয়ালঘড়ির ব্যাটারি। এই বিষয়গুলো সাধারণত আমাদের 1 বছরের বেশি থাকবে না বলে আমরা জানি, এবং এক্ষেত্রে এই মনিহারি ক্রয়টাকে আমরা বলে থাকি খরচ। তো মনিহারি ক্রয় করা দ্যাটস মিন আমরা আমাদের জন্য হচ্ছে এটা আমাদের জন্য একটা খরচ বৃদ্ধি পাওয়া। আর খরচ বৃদ্ধি পেলে আমরা জানি আমাদের মালিকানা সত্ত্ব ওই হ্রাস পাবে, কারণ আমাদের খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব নির্ণয়ের একটা উপাদান হচ্ছে এই খরচ। অন্যদিকে নগদে মনিহারি ক্রয় করায় আমাদের নগদ টাকা কী হয়েছে? হ্রাস পেয়েছে। আর নগদ টাকা হ্রাস পানে আমাদের জন্য সম্পদ হ্রাস পেয়েছে, আর সম্পদ হ্রাস পানে আমাদের হ্রাস পেয়েছে। শিক্ষার্থী 3 নম্বরে যে লেনদেনটি রয়েছে চেকে কম্পিউটার ক্রয়। এই চেকে ক্রয় করাতে আমাদের কী হবে? ব্যাংকে টাকা কমে যাবে। তাহলে চেকে কম্পিউটার ক্রয়, কম্পিউটার আমরা দীর্ঘদিন ইউজ করব, সেক্ষেত্রে এই কম্পিউটার বৃদ্ধি পাওয়া দ্যাটস মিন আমাদের জন্য কী হবে? সম্পদ বৃদ্ধি পাওয়া। আর সম্পদ বৃদ্ধি পাওয়া মানে আমাদের বৃদ্ধি পাওয়া। তার মানে খেয়াল করে দেখো, আমরা জানি যে হিসাব হচ্ছে 5 প্রকার। সেটা ছিল খরচ, আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবের মধ্যে আমি চিন্তা ভাবনা করছি, কিন্তু আমি পরবর্তীতে আবার আমি হিসাব সমীকরণের যে উপাদান 3টি ALOE, সেই ALOE মধ্যে কীভাবে প্রভাবিত হয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। শিক্ষার্থী চেকে কম্পিউটার ক্রয়, তাহলে চেক পরিশোধ করা মানে হচ্ছে ওই ব্যক্তি আমাদের ব্যাংকে থেকে টাকা কী করবে? নিয়ে যাবে। আর ব্যাংক থেকে আমাদের টাকা নিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের সম্পদ কমে যাবে। সম্পদ কমে গেলে আমাদের হ্রাস পাবে। তার মানে খেয়াল করো, এই লেনদেনটি একদিকে কম্পিউটার দ্যাটস মিন অফিস সরঞ্জাম এই সম্পদকে বৃদ্ধি করেছে, অন্যদিকে আমাদের ব্যাংক টাকা ওই সম্পদটিকে হ্রাস করেছে। তার মানে এই লেনদেনটি বৃদ্ধি এবং হ্রাস, তার মানে একই উপাদানকে সে বৃদ্ধি এবং হ্রাস করেছে। 4 নম্বরে আমাদের রয়েছে বিজ্ঞাপন খরচ প্রদান। এই বিজ্ঞাপন খরচ কিন্তু আমরা সাধারণত পরিশোধ করে থাকি স্বল্প সময়ের জন্য। সেক্ষেত্রে বিজ্ঞাপন খরচ আমরা পরিশোধ করেছি 50,000 টাকা। যখন আমি বিজ্ঞাপন খরচ পরিশোধ করেছি তখন আমাদের এই বিজ্ঞাপন দেওয়া আমাদের জন্য একটা কি খরচ বা ব্যয়। এই ব্যয় বৃদ্ধি পেল, সেক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্ব কী হবে? হ্রাস পাবে। অন্যদিকে এই বিজ্ঞাপন খরচ যেহেতু নগদ টাকার মাধ্যমে পরিশোধ করেছে, নগদ টাকা হ্রাস পাবে, তার মানে আমাদের সম্পদ হ্রাস পাবে, তার মানে আমাদের অর্থাৎ অ্যাসেট হ্রাস পাবে। কিন্তু এই লেনদেনের সাথেই আমি সম্পর্ক করে 5 নম্বর লেনদেনটি যেটা আলোচনা করছি সেটি হচ্ছে বিজ্ঞাপনের 5/2 অংশ বিলম্বিত। তার মানে খেয়াল করো, বিলম্বিত মানে কি? বিলম্বিত মানে হচ্ছে যে একটু বিলম্ব, দ্যাটস মিন লেট, একটু দেরি বা একটু সময় ক্ষেপণ। অর্থাৎ এই বিজ্ঞাপন যেটি আমরা একটু আগে খরচ বলেছি তার 5/2 অংশ ফলাফল একটু বেশি দিন পাওয়া যাবে, এই জন্য এই অংশটুকে দ্যাটস মিন অগ্রিম বিজ্ঞাপন বলতে পারো। এই অংশটুকে আমরা বলে থাকি বিলম্বিত বিজ্ঞাপন। এই বিলম্বিত বিজ্ঞাপন আমাদের জন্য সম্পদ। কেন? কারণ এই বিজ্ঞাপনের একটা অংশ আমি 1 বছরের চেয়ে একটু বেশি সময় ব্যবহার করতে পারবো। এটি আমাদের জন্য একটা সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে বৃদ্ধি। কিন্তু যেহেতু বিজ্ঞাপনের একটা অংশ বিলম্বিত হয়েছে, মানে বিজ্ঞাপন এই ব্যয়ের একটা অংশ সম্পদ হয়েছে, তাহলে আমাদের কি হয়েছে? প্রথমে বিজ্ঞাপনকে আমি যেভাবে খরচ ইন্ডিকেট করেছিলাম সেই খরচটা কী হবে? কমে যাবে। আমি বিষয়টিকে বলেছিলাম যে বিজ্ঞাপন আমাদের জন্য একটা খরচ, সেই খরচটা কী হবে? একটু কমে গিয়ে সম্পদে তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞাপন হ্রাস পাবে, অর্থাৎ আমাদের খরচ হ্রাস পাবে। আর খরচ বৃদ্ধি পেলে যেহেতু মালিকানা সত্ত্ব কমে, তাহলে খরচ হ্রাস পেলে আমাদের মালিকানা সত্ত্ব বাড়বে। এটা জাবেদা হচ্ছে এরকম, যারা জাবেদা বুঝো তার থেকে বলছি, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট এবং বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। তো শিক্ষার্থী আশা করি এই 5টি লেনদেন বুঝেছ। আমরা আর 4টি লেনদেন নিয়ে আজকে আলোচনা করব। 6ষ্ঠ লেনদেনে রয়েছে মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান।
এই যে জীবন বীমা প্রিমিয়াম এটি কখনোই প্রতিষ্ঠানের বিষয় নয়, কেননা প্রতিষ্ঠানের যে বীমা প্রিমিয়াম দিতে হয় সেটি শুধুমাত্র বীমা প্রিমিয়াম বা বীমা সালামি বা বীমা খরচ। কিন্তু জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে এটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি, আর লাইফ ইন্স্যুরেন্স পলিসি শুধুমাত্র একটা ব্যক্তির উপর হয়। আর আমাদের প্রতিষ্ঠানের সাথে শুধুমাত্র মালিকের সম্পর্ক বলে এই জীবন বীমা প্রিমিয়াম মালিকের খরচ, এবং এই মালিকের খরচটি মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করার কথা। কিন্তু যেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হয়েছে, সেই ক্ষেত্রে এই জীবন বীমা প্রিমিয়াম প্রদানকে আমরা কি বলবো, জীবন বীমা প্রিমিয়ামের মাধ্যমে যে টাকা জীবন বীমা সেটা হচ্ছে আমাদের জন্য উত্তোলন বৃদ্ধি পাওয়াতে আমাদের কী হবে, মালিকানা সত্ত্ব দ্যাটস ওই হ্রাস পাবে। খেয়াল করো, জীবন বীমা প্রিমিয়াম যেটি সেটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ, দ্যাটস এটা আমাদের প্রতিষ্ঠানের মালিক উত্তোলন করেছে বলে উত্তোলন বৃদ্ধি, আর উত্তোলন বৃদ্ধিগুলো আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। অন্যদিকে এই জীবন বীমা প্রিমিয়াম প্রদান করার কারণে আমাদের নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা চলে যাওয়ার মানে আমাদের সম্পদ কমে যাচ্ছে, সম্পদ কমে যাওয়া মানে হচ্ছে আমাদের হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে 7 নম্বরে রয়েছে আয়কর প্রদান। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যে প্রফিট হয়ে থাকে, আমাদের এই বিজনেস প্রতিষ্ঠানের যে প্রফিট হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানের প্রফিটটা কে ভোগ করবে, মালিক। এবং আমরা যে প্রতিষ্ঠানের অঙ্কগুলো করছি সেই প্রতিষ্ঠানের অঙ্কগুলো হচ্ছে এক মালিকানা কারবারের প্রতিষ্ঠান, আর এই এক মালিকানা কারবারের প্রতিষ্ঠানের মালিক সাধারণত থাকে হচ্ছে একজন। সুতরাং এই প্রতিষ্ঠানে যা প্রফিট হবে সেটা ভোগ করবে মালিক একাই। তাই সরকারি এই ট্যাক্স যখন নির্ধারণ হয় তখন এই যেহেতু এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক একজন এবং মুনাফা ভোগ করে শুধুমাত্র একজন মালিক, তাই ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের উপর আয়কর ধার্য না করে সেটা মালিকের উপর আয়কর ধার্য করে। তো এই আয়কর মালিক নিজে ব্যক্তিগতভাবে পরিশোধ করার কথা, কিন্তু মালিক সেটা কি করেছে, এই আয়করের টাকাটা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রতিষ্ঠানের ক্যাশ থেকে দিয়ে দেওয়ার কারণে এটি হচ্ছে আমাদের, যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, সুতরাং এটি হচ্ছে আমাদের লেনদেন। আর এই আয়কর প্রদান করা মালিকের ব্যক্তিগত খরচ প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার কারণে আমরা ধরে নেব যে মালিক সুবিধা নিয়েছে, সুতরাং এটি হচ্ছে আমাদের জন্য। একইভাবে উত্তোলন, তাহলে আমাদের কিন্তু এই আয়কর শব্দটা লিখবো না, লিখবো হচ্ছে উত্তোলন। আর এই উত্তোলন বৃদ্ধি পাওয়াতে মালিকানা সত্ত্ব কী হবে, হ্রাস। অন্যদিকে একইভাবে সেই আয়কর প্রদান যদি আমরা নগদের মাধ্যমে করে থাকি তাহলে আমাদের কী হবে, সম্পদ হ্রাস পাবে, আর সম্পদ হ্রাস পাবে মানে হ্রাস। তো এই জীবন বীমা প্রিমিয়াম প্রদান এবং আয়কর প্রদান এই দুটোই হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। এখন তোমাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করব শিক্ষার্থী, আমাদের যে 8 নম্বর বিষয়টি ভ্যাট প্রদান এবং 9 নম্বরে ভ্যাট প্রাপ্তি। এখানে একটু কথা বলে নিই। ভ্যাট দ্যাটস ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। শিক্ষার্থী, ভ্যাট হচ্ছে সরকারের আয়, ভ্যাট হচ্ছে সরকারের আয়, কারণ সরকার এই ভ্যাট বা আয়কর এই ধরনের শুল্ক ধার্য করে সরকার কি করে দেশের পরিচালনা খরচ পরিশোধ করে থাকে। অন্যদিকে এই ভ্যাট প্রদান করে থাকে হচ্ছে ভোক্তা বা কাস্টমার, যারা এই ভ্যাট যারা এই পণ্য ভোগ করবে তারাই ভ্যাট পরিশোধ করে থাকে। কিন্তু মাঝখানে আমাদের যে বিজনেস প্রতিষ্ঠান, এই বিজনেস প্রতিষ্ঠানগুলো কি করে থাকে, বিজনেস প্রতিষ্ঠানগুলো সরকারকে প্রথমে ভ্যাট প্রদান করে থাকে এবং পরবর্তীতে পণ্য বিক্রয়ের সময় ভোক্তার কাছ থেকে ভ্যাট প্রাপ্তি বা পেয়ে থাকে। আর আমাদের অর্গানাইজেশন হচ্ছে এই মধ্যস্থভোগী বা মধ্যস্থ কারবারি হিসেবে কাজ করে, এবং আমি হচ্ছি সেই প্রতিষ্ঠানে কি হিসাব রক্ষক। সেক্ষেত্রে হিসাব বিজ্ঞান পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা হচ্ছি কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। তাহলে খেয়াল করো, ভ্যাট সরকারের আয়, কিন্তু ভোক্তার হচ্ছে ব্যয় বা খরচ। অন্যদিকে আমাদের এই বিজনেস প্রতিষ্ঠান প্রথমে এই ভ্যাট সরকারকে পরিশোধ করে এবং পরবর্তীতে সে ভোক্তা থেকে সংগ্রহ করে। তাই যখন ব্যবসা প্রতিষ্ঠান সরকারকে ভ্যাট প্রদান করে তখন হচ্ছে এই ভ্যাট প্রদান হচ্ছে সম্পদ। অন্যদিকে যখন সে ভোক্তার কাছ থেকে ভ্যাট পেয়ে থাকে সেই ভ্যাটটা হচ্ছে আমাদের জন্য দায়। কেননা
যখন আমরা ভ্যাট পরিশোধ করি তখন আমাদের সম্পদ এই কারণে যে আমরা ভ্যাটটা ভোক্তার কাছ থেকে আদায় করব। অন্যদিকে ভোক্তার কাছ থেকে যখন ভ্যাট পাই তখন আমাদেরকে খাতা লিখে রাখতে হয় এই কারণে যে যাই অংশটুকু পরিশোধ করেছি সেটি বাদ দিয়ে বাকি অংশটুকু আবার সরকারকে পৌঁছায় দিতে হবে। তাহলে এই ভ্যাট আদান প্রদানের সময় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা মধ্যস্থ প্রতিষ্ঠান, তাই ভ্যাট প্রদান আমাদের কোনো ব্যয় নয়, ভ্যাট প্রদান হচ্ছে আমাদের জন্য সম্পদ। অন্যদিকে ভ্যাট প্রাপ্তি আমাদের কোনো আয় নয়, ভ্যাট প্রাপ্তি হচ্ছে আমাদের জন্য দায়। তো সেক্ষেত্রে আমরা এখন তোমাদের সাথে এই 8 নম্বর এবং 9 নম্বর জাবেদারি নিয়ে কথা বলবো, ভ্যাট প্রাপ্তি এবং ভ্যাট প্রদান। তাহলে 8 নম্বরে রয়েছে ভ্যাট প্রদান। এই ভ্যাট প্রদান করা আমাদের জন্য সম্পদ। সেই সম্পদের কারণে আমরা আমাদের যে ভ্যাট চলতি হিসাব বলে একটা শব্দ ইউজ করতে হবে, ভ্যাট চলতি হিসাব, এটা আমাদের জন্য সম্পদ। সম্পদ বৃদ্ধি, আর সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে এ বৃদ্ধি। অন্যদিকে ভ্যাট যদি আমরা নগদের মাধ্যমে বা চেকের মাধ্যমে যেভাবেই পরিশোধ করি, নগদ টাকা বা ব্যাংকের টাকা কমে যাওয়া মানে হচ্ছে আমাদের জন্য সম্পদ কমে যাওয়া, আর সম্পদ কমে যাওয়া মানে হচ্ছে আমাদের এ হ্রাস পাবে। ভিন্ন প্রেক্ষাপটে আমরা যখন ভ্যাট প্রাপ্তি ভ্যাট পেয়ে থাকি, এই ভ্যাট পেয়ে থাকলে আমরা সেই টাকাটা নগদ টাকা পেয়ে থাকি কিংবা আমাদের চেকের মাধ্যমে পেয়ে থাকি। আর নগদ টাকা বৃদ্ধি মানে আমাদের সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে এই বৃদ্ধি। আর এই নগদ টাকা পেয়েছি কেন? ভ্যাটের প্রাপ্ত ভ্যাটের কারণে। আর এই প্রাপ্ত ভ্যাটের কারণে আমাদের এই তখন ভ্যাট চলতি হিসাব যে বিষয়টি রয়েছে, এটি হচ্ছে আমাদের জন্য তখন হয়ে যাবে দায়। আর দায় বাড়লে হয়ে যাবে আমাদের এল বৃদ্ধি। সেক্ষেত্রে খেয়াল করো, ভ্যাট প্রদান করলে আমি বলছি ভ্যাট চলতি হিসাব, সেক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব আমাদের জন্য সম্পদ। অবশ্য ভ্যাট চলতি হিসাব না বলে আমরা প্রদত্ত ভ্যাটও বলতে পারি। আর ক্রেডিট দিকে আমরা যখন ভ্যাট প্রাপ্তির দিকে যখন যাব তখন ভ্যাট চলতি হিসাব না বলে আমরা প্রাপ্ত ভ্যাটও বলতে পারি, কিন্তু আমরা সাধারণত এই ভ্যাট চলতি হিসাব শব্দটি ইউজ করে থাকবো। সেক্ষেত্রে ভ্যাট চলতি হিসাব একবার হচ্ছে সম্পদ, একবার হচ্ছে দায়। তো আজকে তোমাদের সাথে আমরা হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবে এই 9টি লেনদেন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা চমৎকারভাবে এই লেনদেনগুলো বুঝেছ। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আমাদের এই হিসাব রক্ষার্থে যে কাগজপত্রগুলো ব্যবহার করতে হয় সেই কাগজগুলো নিয়ে আলোচনা করব, কিংবা যে ঘটনাগুলো আমাদের লেনদেন নয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি প্রভাষক জয়ন্ত চন্দ্রদেব। দেখা হবে আশা করি আগামী ক্লাসে, কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।